তো আমি যেটা তখন বলছিলাম সেটা হলো কি যে যেটা আমার ধারণা, ইসরায়েল কোনোভাবে তার এই যে লেবাননে যে যুদ্ধটা চলছে এটা নিয়ে সে কম্প্রোমাইজ করবে না, এবং সে এটা নিয়ে কম্প্রোমাইজ করবে না। মার্কো রুবিও যে গেল, আমরা তো সবাই জানি, আমি তো একটা অনুষ্ঠানে বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের ভেতরে যে একটা কিচেন ক্যাবিনেট আছে, সেই যেটা পুরাপুরি ইসরায়েলের লবিং এর অংশ, যে চারজন, মার্ক রুবিও তার ভিতরে একজন। মার্ক রুবিও, তার জামাই জ্যারেড কুশনার, স্টিভ হুইটকফ এবং তার স্পিকার, আমেরিকার সংসদের স্পিকার। তো এই মার্ক রুবিও গেছে, এবং আমরা এটাও জানি যে লেবাননের বর্তমান যে সরকারটা আছে এটা হলো প্রো ইসরায়েল সরকার, এবং তাদের সাথে হামাস, ওইখানের যে হিজবুল্লাহ আছে, তাদের সাথে ওরকম একটা বনিবনা নাই। তো যে কারণেই ওইখানে যে শুধুমাত্র লেবানন, ইসরায়েল কি চাচ্ছে, ইসরায়েল চাচ্ছে প্রথমত, ইসরায়েলের চাওয়াগুলো কিন্তু অনেক ভয়াবহ। ওরা লেবাননের অলরেডি প্রথম 8 কিলোমিটার, ইসরায়েলের বর্ডার থেকে 8 কিলোমিটার, তারা চাচ্ছে যে এই জায়গাটাতে কেউ থাকবে না, কোনো মানুষ থাকবে না। দ্বিতীয়ত, ওই 8 কিলোমিটারের পরের থেকে আবার একটা বড় অংশ তারা বলছে যে এটা 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 একটা মিলিটারি জোন হিসেবে থাকবে, এখানেও মানুষ থাকবে না। তো এবং ওখানে যে লেবানন সরকার আছে, লেবানন আর্মি হামাসকে পুরাটা নির্মূল করে দিবে। তো আলটিমেটলি হামাস একটা বিশাল স্টেক হোল্ডার, এবং হামাসের জনগণ, লেবাননের সাধারণ জনগণ, তো তাদেরকে বাদ রেখে এই চুক্তিটা কোনোভাবে হবে না, এটা ফ্রুটফুল হবে না। এটা এই ইরান যুদ্ধের চুক্তিটা, এটা এই ইরানের সাথে যুদ্ধটা যাতে চালিয়ে নিয়ে যাওয়া যায়, সে কারণে হলো তার একটা ফলস ফ্ল্যাগ, এটা আমার ধারণা। তো আমি এখন তখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ইরানকে নিয়ে ইসরায়েল যা চিন্তা করে সেটা হলো, এটাও পত্রিকাতে এসেছে, ইসরায়েল ইরানকে কিভাবে দেখতে চায়। ইসরায়েল ইরানকে প্রচন্ড দরিদ্র ভাবে দেখতে চায়, এবং ফ্র্যাগমেন্টেড ভাবে দেখতে চায়, খণ্ড বিখণ্ড, এবং ইরানকে খুব আইসোলেটেড দেখতে চায়। এবং এই কাজটা তারা খুব সফলভাবে করতে পেরেছিল। ইরানের উপরে যে অর্থনৈতিক যে অবরোধ দেওয়া হয়েছিল এটার পরে, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতিরও অনেক অনেক ক্ষতি হয়। একই সাথে ইরানের সাথে অনেক দেশের বাণিজ্যিক এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিল। এই অর্থনৈতিক অবরোধের ফলে ইরান অনেকটা আইসোলেটেড হয়ে যায়। এবং ইসরায়েল, তারা কি চায়, তারা যে কোনো ভাবে ইরানের রেজিম চেঞ্জ করতে চায়, কারণ তা না হলে ইরানকে নিয়ে ইসরায়েলের যে চিন্তা ভাবনা, সেটা রেজিম চেঞ্জ না হলে হবে না, সেটা রেজিম চেঞ্জ না হলে হবে না। এবং এই এলাকাতে, এই মিডল ইস্টে ইসরায়েল একটা এক্সট্রিম, মানে সুন্নি গ্রুপ এস্টাবলিশ করতে চায়। এই বিষয়েও হুম। পেপারে এসেছে যে তারা ইরানকে মোকাবেলার জন্য তারা একটা এক্সট্রিম সুন্নি গ্রুপ তারা এস্টাবলিশ করতে চায়, এবং এই এক্সট্রিম সুন্নিদের সাথে শিয়াদের একটা ক্লাশ কিভাবে করা যায়, যে কোনো ভাবেই হোক। এবং হুম। তারা চায় যে ইরানের যেন কোনো ধরনের ক্যাপাবিলিটি না থাকে, ইরানের কোনো ফাইটিং ক্যাপাবিলিটি না থাকে। কারণ কেন এটা চায় ইসরায়েল, এটার চাওয়াটা হলো, এটাও কিন্তু গত 2 দিনের পেপারে এসেছে, যেটা হলো হুম। ইসরায়েলের একটা আকাঙ্ক্ষা যে ইসরায়েল এই এলাকাতে সে একটা নিজস্ব একটা জোট তৈরি করবে, এবং জোট, এটাকে তারা হেক্সাগন বলছে, মানে ছয়টা ছয়টা দেশকে নিয়ে, মানে 6টা সংগঠনকে নিয়ে ইসরায়েল এই রিজনে একটা জোট করবে। ইসরায়েল থাকবে সেটার কেন্দ্রে, এবং তার সাথে ইন্ডিয়া থাকবে, আরব দেশগুলা থাকবে, ওদিকে মেডিটেরিয়ান সির, তারা সাইপ্রাস এবং গ্রিসের কথা আমরা পেপারে দেখছি, আফ্রিকারও 2-1টা দেশ থাকবে। এবং ইসরায়েল চায়, এবং ইসরায়েল এটা বিশ্বাস করে, এই আমেরিকা দীর্ঘদিন থাকবে না, এবং আমেরিকার কে ছাড়া ইসরায়েল কিভাবে সার্ভাইভ করতে পারে এবং ডমিনেট করতে পারে, সে এই এলাকার, সে এই রিজিওনাল জোটটা চায়। এবং সে এটা রিজিওনাল সুপ্রিমেসি, সে ওয়ার্ল্ডের একটা সুপার পাওয়ার হতে চায়, এই এলাকাটা সে ডমিনেট করতে চায়। এবং এইটার জন্যই এইটার জন্যই তার হলো এই একটা বড় বাধা হয়ে গেছে হলো ইরান। এইটার জন্য তার হুম। একটা বড় বাধা হয়ে গেছে ইরান। আমরা জানি যে সিরিয়া সরকারের, আসাদ সরকারের পতনের পর এন্টার মিডিল ইস্টে ইসরায়েলের জন্য একটা ফ্রি রান হয়ে গেছে, ফ্রি। শুধু বাধাটা হলো ইরান। এই জন্যই তারা ইরানের পেছনে এইভাবে লেগে লেগে আছে। তো এ কারণেই আমি বলছি। তো আমরা, এবং আমি আমি আমার যেটা ধারণা, আপনি দেখবেন যে এই মুহূর্তে মিডল ইস্টের ভিতরে কিন্তু সব থেকে ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে হলো আরব আমিরাতের। এবং যদি ইরান একটু ব্যাকফুটে চলে যায় এবং ইসরায়েল তার এই প্রজেক্টটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তো আপনি দেখবেন আরব আমিরাত অনেক বেশি শক্তিশালী হচ্ছে, এবং সেইখানে ইসরায়েলের অনেক বেজ, আমরা জানি
জিসিসি কান্ট্রিগুলোর ভিতরে শুধুমাত্র আরব আমিরাতে ইসরায়েলের এম্বাসি আছে। এবং আপনি হয়তো পত্রপত্রিকায় দেখেছেন যে সৌদি আরবে যেমন একটা ট্রিটি আছে পাকিস্তানের সাথে, যে সৌদি আরবে বিপদ পড়লে পাকিস্তানও তাদেরকে উদ্ধার করতে যাবে। একই রকমে সিমিলার টাইপের একটা ট্রিটি আরব আমিরাত করার চেষ্টা করছে ইন্ডিয়ার সাথে। তো তার মানে পাশাপাশি দুইটা দেশ সৌদি আরব এবং আরব আমিরাত, সেখানেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের একটা মুখোমুখির একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এই ব্যাপার স্যাপার গুলো সামনে আসবে এবং একই সাথে পশ্চিম ওয়েস্টার্ন মিডিয়ারে তারা একটা বলছে যে ওর সিনারিওতে কি হবে। ওর সিনারিওতে হবে হলো ইসরায়েল উইল গো আউট অফ কন্ট্রোল। এই তখন আলটিমেটলি যেটা হবে ওই ইসরায়েলের টেনে নেওয়া যুদ্ধতে আমেরিকাকেও থাকতে হবে। এবং ইসরায়েল এবং তারা ওয়েস্টার্ন মিডিয়াতে আরো কয়েকটা কথা বলছে যে ইসরায়েল আউট অফ কন্ট্রোল চলে যাবে, এটা হলো তার লাস্ট টার্ম কার্ড। একই সাথে ইসরায়েল আমেরিকাকে প্রভোগ করতে থাকবে, মিডল ইস্ট কান্ট্রি গুলোকে প্রভোগ করতে থাকবে। তারা ওই যে ফ্লাগ যে আমেরিকারও বিভিন্ন ইনস্টিটিউশনে তারা হয়তো হামলা করবে, যেটা নাম দিবে হলো ইরানের কথা, এবং ট্রাম্পকে ফোর্স করবে রিয়াক্ট করার জন্য। তো এই সব জিনিসগুলো আছে, কারণ কারণ ইসরায়েলের সে এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে চায়, ইসরায়েল এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে চায় এবং সে ইরানকে ফ্র্যাগমেন্টেড মানে দুর্বল চায়। এটা ইসরায়েল এটা থেকে এত সহজে পিছিয়ে আসবে না। এখন শুধুমাত্র দেখার বিষয় যে আমেরিকা ইসরায়েলকে কতটুক টেনে রাখতে পারে, আমেরিকার মুক্তির পথ আছে নাকি, ওইটাই শুধুমাত্র পথ। তো সেইখানে আবার আমার কাছে যে আপডেটটা আছে সেটা হলো, আমি গতকালকে পত্রিকাতে দেখলাম যে আমেরিকার এখন, আগে যেটা অনেক বেশি ছিল, এখন প্রায় 80% মানুষ, আমেরিকার মানুষ, তারা বলছে যে তিনটা বিষয় বলছে যে যে এই যুদ্ধটা পুরোটা আননেসেসারি, যে যুদ্ধটা এখন করছে। দ্বিতীয় বলছে যে এই আননেসেসারি যুদ্ধের জন্য আমেরিকা এখন সাফার করছে ইকোনমিক্যালি এবং এবং আমরা ফিজিক্যালি সাফার করছি। এবং 3 নম্বরে বলছে যে এই যুদ্ধটা আমেরিকার জন্য অ্যাবসলিউটলি একটা আনউইনিং ওয়ার, মানে এই যুদ্ধে আমেরিকা কখনো জিতবে না। এবং আমেরিকার ইতিহাসে এই প্রথম যে আমেরিকা হলো আইসোলেটেড। সে মজা করে একটা আর্টিকেল আমি আজকে দেখলাম, এটা খুব সম্ভব নিউ ইয়র্ক টাইমস অথবা পলিটিকো, তারা বলছে যে যে মানে একটা ফান করে ট্রাম্প তার একটা উপদেষ্টার কাছে জিজ্ঞাসা করেছেন যে কি খবর, যুদ্ধের কি খবর। তো ওই উপদেষ্টা বলছেন যে স্যার, ট্রাম্পকে বলছেন যে স্যার আমাদের তো মিসাইল নাই, যুদ্ধ কন্টিনিউ করার মতো আমাদের পর্যাপ্ত মিসাইল নেই। স্যার আমাদের তো মিডিল ইস্টে কোনো বেজ নাই। স্যার আমাদের নেভি তো অনেক দূরে, তারা তো কাছে আসতে পারছে না। বলে স্যার আমাদের তো এই মুহূর্তে কোনো বন্ধু নাই। স্যার আমাদের তো টাকা পয়সা শেষ হয়ে গেছে। কিন্তু তো থামছে না, আবার ইসরায়েলও কথা শুনছে না। এখন আমরা কি করব? তো এই হলো ট্রাম্পের এখনকার অবস্থা। এবং একই সাথে আজকের পেপারে আছে এটা যে রিপাবলিকানদের ভিতরে যাদের বয়স 50-এর নিচে, এদের ভিতরে একটা যাচ্ছে যে 2022 সালে যেটা ছিল এখন একেবারে মানে চিত্রটা পুরোপুরি উল্টো, যে এরা একেবারে ইসরায়েল বিরোধী হয়ে গেছে। এবং এই সামনের যে ইলেকশন আছে, যে মিড টার্ম ইলেকশনে ইহুদি লবিং এর কিংবা ইসরায়েলের উপরে সিম্পাথাইজার এরকম যেসব ক্যান্ডিডেট আছে, গণহারে তাদেরকে অ্যাভয়েড করছে, তো এই বিষয়গুলো। এবং একই সাথে আজকে আমি এটা শিওর না, বাট আমি কয়েকটা চ্যানেলে দেখেছি যে রাশিয়া নাকি নিউক্লিয়ার ওয়ারহেড পাঠিয়েছে আপনার ইরানে, যেটা রেঞ্জ হলো প্রায় 16,000 কিলোমিটার। এবং মাল্টি হেড মানে মিসাইল গুলো হলো যেটাতে অনেকগুলো ওয়ারহেড আছে, একসাথে অনেকগুলো টার্গেট হিট করতে পারে। তো এই সব বিষয়গুলোই আলটিমেটলি মিডল ইস্টের পরিস্থিতি অনেক জটিল করে ফেলেছে। তো এখন দেখার বিষয় দুইটা, ইরানের তো করণীয় কিছু নাই, ইরান তো এই যুদ্ধটা কন্টিনিউ করে যাবে। তো দেখার বিষয়টা হলো যে ইসরায়েল কতটুক আমেরিকাকে এই যুদ্ধে ধরে রাখতে পারে, আর আমেরিকা কিভাবে ইসরায়েল থেকে মুক্ত হতে পারে। এবং আমার ধারণা ট্রাম্পও এটা বুঝতে পেরেছে, এবং সেখানে এটাও মিডিয়াতে এসেছে যে ট্রাম্পের প্রশাসন থেকে মোটামুটি ভালোভাবেই নাকি এই সিগন্যালটা দেওয়া হয়েছে যে ট্রাম্প এই যুদ্ধটা আর বেশি দিন টেনে নিবে না এবং ট্রাম্প এই যুদ্ধটা বড়ও করবে না, কারণ ওই ক্যাপাবিলিটিটা নাই। তো এই জন্য আমার ধারণা যে এই নেগোসিয়েশনের অনেকগুলা সিটিং হবে এবং একটা পর্যায়ে কারণ এই গত নেগোসিয়েশনেও নাকি এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বলেন, এবং ওই টিমে ইরান ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে রিনাউন, সাইদ মোহাম্মদ মারান্ডি, উনিও ছিলেন ওই নেগোসিয়েশনে। তো উনি তার সাক্ষাৎকারে বলেছেন যে অনেকগুলো বিষয়ে আমাদের নেগোসিয়েশন হয়েছিল, আমাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বাট শেষ মুহূর্তে
নেতানিয়াহুর চালে আলটিমেটলি যে টিমের প্রধান ছিলেন ভাইস প্রেসিডেন্ট, উনি কাউকে না বলে চলে যান, মানে শেষ মুহূর্তে ইসরায়েল এটা বেচতে দিয়েছে। বাট অনেকগুলো বিষয়ে আমরা মোটামুটি একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ এসেছিলাম। আমার যেটা ধারণা যে আমরা পাকিস্তানকে দেখতে পাচ্ছি যে পাকিস্তান জি, ওনার ইন্টারনেটে আমরা আমি আমরা ল্যাপটপ পাকিস্তানকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমরা পাকিস্তানকে দেখতে পাচ্ছি যে পাকিস্তান অনেকগুলো দেশে যাচ্ছে, সৌদি আরবে যাচ্ছে, টার্কিতে যাচ্ছে, চায়নাতে যাচ্ছে। এবং আমারও যে একটা ধারণা যে যে মানে সবাই চাচ্ছে যে এই যে নেগোসিয়েশনটা এখানে পৃথিবীর আরো বড় বড় রাজ্য স্টেট গুলো আসুক, তারাও জড়িত হোক, যাতে করে এই নেগোসিয়েশনটা একটা শেপ নেয়। এবং আমার ধারণা, এটা আমার এজাম্পশন, যে আমরা চায়নাকে দেখতে পারবো একটা লিডিং রোলে, এবং চায়নার নেতৃত্বে এই নেগোসিয়েশনটা হবে সামনে। তো আমি আর 1 মিনিট একটু আগে যখন কথা শুনছিলাম আপনারা 111 নিয়ে আলাপ করছিলেন, সেই 111 নিয়ে আমি জাস্ট দুইটা কথা বলে এখন শেষ করবো। যেটা হলো, আমার বিচারে 111 বাংলাদেশের একটা কল্পজনক অধ্যায়, এবং এই 111 এর কারণেই আলটিমেটলি আমরা এই দীর্ঘ 18 বছরের 16 বছরের একটা জীবনী দেখতে পেরেছি, যেখানে কোনো আইনের শাসন ছিল না, দুঃশাসন ছিল, এবং আমরা ভারতের হেজিমনিও দেখতে পেরেছি। তো এই 111 এর বিচার যদি হয়, এটা নিয়ে যেন রাজনীতি না হয়, এটা হলো আমার চাওয়া। এটা নিয়ে, এটা যেন অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট হয়, এবং এটা যেন বাংলাদেশের সব মানুষ দেখতে পায়। এবং যদি 111 এর কুশীলবদেরকে যদি ধরাই হয়, তাহলে যেন সবাইকে ধরা হয়, বাছাই বাছাই করে, একে ধরবো তাকে ধরবো না, একে নিব তাকে নিব না, আবার এটা দেখাবো সেটা দেখাবো না, সেটা না। ইট শুড বি অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট। এবং এই যারা আছে সবাই, দুই চারটা শুধু মিলিটারি অফিসার না, শুধু না, পত্র পত্রিকা, অনেক বড় বড় পত্র পত্রিকার নাম এসেছে, আমরা তাদেরকে দেখছি না। এবং অনেক বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ, তাদেরকেও আমরা দেখছি না। তো আমরা চাই যদি 111 এদের বিচারটা যদি সরকার করে, তাহলে যেন এটা কমপ্লিট আকারে করে, এবং ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থেকে না, ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কারোর উপরে না, এটা কমপ্লিট প্যাকেজ হিসাবে যেন করে, এটা বাংলাদেশের জন্য দরকার। মতো জিজ্ঞাসা করেছিলেন আগে যে সরকার কেমন চলছে, এবং আমরা কি এখনই আচ্ছা, আমি সমালোচনা করা কি যৌক্তিক কিনা। ইউএসএস না, আমি এটা আপনার সাথে ইউএসএস একমত যে সরকারকে সময় দিতে আব্রাহিম হবে। তো তবে এই সরকারের উপর ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেই জাহাজটা আছে সেটা খুব নিকটে আছে হরমুজ প্রণালী। এটার কোনো উদ্দেশ্য আছে? আজকে নিউজে দেখলাম যে 200 মাইলের মধ্যে আছে এটা। কি একটা অস্ত্র দিয়ে যেন, বিবিসির একটা অস্ত্র দিয়ে দেখা হয়েছে। হ্যাঁ, এটা হলো ওদের একটা ক্যারিয়ার, এটা এয়ারক্রাফট ক্যারিয়ার, ওই যে আমরা সপ্তম নৌবহর বলি না, এটা হলো তাই। তো এটা যেহেতু এখন এই যে নেগোসিয়েশনের জন্য একটা যুদ্ধ বিরতি চলছে, এ কারণেই এটা কাছে এসেছে। এতদিন কিন্তু ইরানের মিসাইল রেঞ্জের বাইরে ছিল। তো আহ, এটা কাছে এসেছে। তো আমার ধারণা এটা দূরে চলে যাবে, দূরে চলে যাবে, কারণ আহ, ওরা যুদ্ধ যদি শুরু হয়, ইরানের মিসাইল রেঞ্জের বাইরে চলে যাবে। এটা এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, আমার কোনো সন্দেহ নাই। এবং যুদ্ধ নিয়ে শুধু আমি এইটুকুই বলতে চাই যে যুদ্ধ যদি চলমান হয়, ইরান উইল সার্ভাইভ, এবং ইরান তার আগের মতোই ইসরায়েল এবং আমেরিকাকে ইরান হিট করতে থাকবে। এবং আহ, ইরান হিট করতে থাকবে, এবং ইরানের উপরে যত আঘাতই আসুক না কেন, ইরান সেটা অবজার্ভ করে নেবে, এবং ইরান উইল নট ব্রেক, ইরান উইল রিমেন ইনট্যাক্ট। এটা আমার আমার ধারণা, এটা আমার আশা। এবং আলটিমেটলি ট্রাম্প এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে না, তাকে একটা